মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জিওগ্রাফিক্যাল থটে গ্রিক ফিলোজফারদের কন্ট্রিবিউশন। আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করেছি যে থটের সিলেবাসটা সম্পর্কে বলেছি, আর থট ঠিক কিভাবে পড়লে তোমাদের মনে থাকবে, কোন সিকোয়েন্সিয়ালি পড়লে মনে থাকবে সেটা সম্পর্কে আলোচনা করেছি। তো চলো শুরু করা যাক। গ্রিক আগে দেখে নিই যে গ্রিসটা ঠিক কোথায় অবস্থিত। ইউরোপের একটা দেশ হলো গ্রিক। ইউরোপের এই পোর্শনটাতে মেডিটেরিয়ান সিয়ের পাশে একটা দেশ হচ্ছে গ্রিক। দেখো জুম আউট করলে এই পোর্শনটা ঠিক এই যে মেডিটেরিয়ান সি আছে, এখানে ইটালি আছে, এখানে গ্রিস আছে, তো এই পোর্শনটা হচ্ছে গ্রিক। এবারে গ্রিক ফিলোজফাররা যে কন্ট্রিবিউশন দিয়েছিল সেটা সম্পর্কে শুরু করা যাক। তো তাদের এই ধারণাগুলো তারা কোন কোন সভ্যতা থেকে বড় করেছিল, কোন সভ্যতা থেকে তারা ধারণাগুলো নিয়েছিল। দেখো তার আগে তো নদীমাতৃক বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে, মেসোপটেমিয়া বলো, সুমেরীয় বলো, তো বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে উঠেছে। তো তাদের থেকে কিছু কিছু থিঙ্কিং যেগুলো গ্রিক ফিলোজফাররা বড় করেছিল এবং তাদের নিজেদের ফিলোজফির মধ্যে অ্যাড করেছিল। সেরকমই এই মেসোপটেমিয়া যেটা তোমার এখন বর্তমানের এই আরব কান্ট্রি বা এখানে সিরিয়া টিরিয়া এর কাছাকাছি এলাকাটা পড়ছে, ইরাক ইরানের এরিয়াটা পড়ছে। তো এখানে এই মেসোপটেমিয়ার লোকেদের থেকে এরা যে কনসেপ্টটা বড় করেছিল সেটা হচ্ছে যে একটা মান্থ হয় 30 দিনে, একটা ইয়ার হয় 12 মান্থে, আর একটা সার্কেল হয় 360 ডিগ্রিতে। দেখো একটা মান্থকে কেন 30 দিনে ভাগ করা হয়েছে জানো? যে মাস কেন 30 দিনেই হয়? কারণ চাঁদের যে সার্কেলটা আছে, চাঁদ যে আমাদের পৃথিবীর চারিদিকে ঘুরছে, সে একটা সার্কেল পূরণ করছে 29 ডেজে, অলমোস্ট 29 ডেজে পূরণ করছে। তো সেই হিসাবে সেটাকে রাউন্ড ফিগার ক্যালকুলেট করার জন্যই কিন্তু 30 ডেজটা একটা মান্থ হিসাবে ধরা হয়। আর সেই 30 ডেজটা একটা মান্থ হিসাবে ধরা হচ্ছে এবং সানের যে টোটাল সার্কেলটাকে সেটাকে একটা ইয়ার হিসাবে ধরা হচ্ছে। তো এইভাবেই মানে 12 মাস বলো, 30 ডেজ বলো, এই ব্যাপারগুলো এসেছে। তো গ্রিসরা মেসোপটেমিয়ানদের থেকে এই কনসেপ্টগুলো বড় করেছিল। আর ফনিসার্স কারা বলো তো? এই যে সিরিয়া জায়গাটা আছে, এইখানের এলাকার লোকজনদেরকে, এখানে ইসরায়েল আছে, তো এই এলাকার লোকজনকে তখন ফনিসার্স বলা হতো, ফনিশিয়া বলা হতো, এই এরিয়াটাকে ফনিশিয়া বলা হতো। তো এখানকার লোকেরা যেন খুব বেশি কিউরিয়াস ছিল যে অন্যান্য জায়গায় কী আছে জানার প্রতি খুব বেশি কিউরিয়াস ছিল, যার জন্য তারা প্রচুর এক্সপ্লোর করতো। মাঝে মধ্যেই জাহাজ নিয়ে বেরিয়ে পড়তো যে অন্য কোনো দ্বীপের সন্ধানে, অন্য কোনো দেশের সন্ধানে। তো তাদের থেকে অনেক ইনফরমেশন গ্রিক ফিলোজফাররা নিয়েছিল। তারপরে ধরো এই যে ব্যাবিলন সভ্যতার লোকজনদের থেকেও অনেক সেলেস্টিয়াল বডি সম্পর্কে, মানে হচ্ছে গ্রহ, তারা, এই সূর্য, এই সমস্ত কনসেপ্টগুলো ব্যাবিলনিয়ান সভ্যতার লোকজনদের থেকে তারা নিয়েছিল। তাছাড়াও দেখো এই যে এক একটা সভ্যতা ছিল, মেসোপটেমিয়া বলো, ব্যাবিলন বলো, তো তখন সভ্যতাতে একটা করে এক একটা গোষ্ঠী ছিল, সেখানে একটা রাজা বা সেখানে একটা গোষ্ঠী প্রধান ছিল। তো সেই এলাকার উপর ভিত্তি করে না ট্যাক্স কালেক্ট করা হতো পিপলদের থেকে, সেখানকার যারা জনসাধারণ ছিল তাদের থেকে ট্যাক্স কালেক্ট করা হতো। তো ট্যাক্সটা কীভাবে কালেক্ট করা হতো? ট্যাক্সটা কালেক্ট করা হতো যে কার কাছে কতটা পরিমাণ জমি আছে তার উপর ডিপেন্ড করে তার উপর ততটাই ট্যাক্স বসানো হতো। তো সেই জমির পরিমাণ কতটা আছে সেটার উপর ডিপেন্ড করে যদি ট্যাক্স নেওয়া হয়, তাহলে প্রথমে আমাদেরকে মেজার শিখতে হবে যে জমিটা কতটা পরিমাণ জমি, সেটা আগে মেজার করা শিখতে হবে। তো সেই জন্য তারা জমির মেজারমেন্ট শিখেছিল। তো সেই সমস্ত জমির মেজারমেন্টগুলো, এই সমস্ত আইডিয়াগুলো গ্রিসরা কিন্তু পুরানো এই সমস্ত সভ্যতা থেকে নিয়েছিল। আরেকটা জিনিস যেটা, যে গ্রিসের টপোগ্রাফিটা খুব র্যাগেড কাইন্ড অফ, মানে সমান নয়, সমতল নয়। আর এই রাগেড কাইন্ড অফ টপোগ্রাফি গ্রিকের পিপলদেরকে আরও মানে বেশি নতুনভাবে থিঙ্কিং করতে হেল্প করেছিল। তো কতগুলো গ্রিক ফিলোজফারদের নাম আর তাদের কন্ট্রিবিউশন আমরা এখানে বলবো। যেমন ধরো হোমার, থেলস বলো, অ্যানাক্সিমেন্ডার, হেকাটিয়াস, হেরোডোটাস, তো এদের প্রত্যেকের সম্পর্কে প্রথমে দেখে নেওয়া যাক হোমারের ব্যাপারে। এটা কে বলো তো? এটা হচ্ছে হোমারের ব্যাপারে। তো হোমার একজন ব্লাইন্ড পোয়েট ছিল, মানে তিনি অন্ধ ছিলেন, ঠিক আছে? হোমারের একটা বিখ্যাত বই আছে ইলিয়াস ওডিসি, আমরা সবাই নাম শুনেছি ইলিয়াস ওডিসি। সেই বিখ্যাত বইটা ট্রোজান ওয়ার বলে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের উপর বেস করে তিনি লিখেছেন ইলিয়াস ওডিসি বইটা। আর একটা মজার ব্যাপার কি জানো, হোমারের টাইমে তখন কিন্তু কাগজ আবিষ্কার হয়নি।
তো তখন তার লেখাগুলো অন্য প্রসেসে, কাগজে তখন তার যখন যেহেতু আবিষ্কার হয়নি, তখন কোনো কাপড় বা এরকম কোনো জিনিসের উপর লেখাগুলো প্রিজার্ভ করে রাখা হতো। তো সেইভাবেই তার লেখাগুলো পাওয়া গেছে। হোমার বলেছিলেন যে আর্থ হচ্ছে যে সারাউন্ডেড বাই অল সাইডেড ওশেন রিভার, একটা ওশেনের মতো আছে যেটা আর্থের চারপাশে, মানে চারপাশ ঘিরে একটা ওশেন আছে যেটা রিভারের মতো, ঠিক আছে। আর তিনি বলেছিলেন যে মাউন্টেন হচ্ছে এক একটা পিলারের মতো, যেটা এই আকাশটাকে ধরে রেখেছে। এই এক একটা মাউন্টেন যেগুলো পিলারের কাজ করছে, যেমন একটা রুমের মধ্যে পিলার দিয়ে তার উপর ছাদ থাকে, ঠিক তেমনই এই পৃথিবীটা একটা রুম, আর এই পাহাড়গুলো এক একটা পিলার, আর তার উপর এই ছাদ, এই আকাশটা আছে। তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন। আর তিনি 4টে উইন্ডের ব্যাপারে আলোচনা করেছিলেন, 4টে উইন্ডের ব্যাপারে বলেছিলেন যে সেই 4টে উইন্ডের এখনের মতো নাম নয়। তিনি বলেছিলেন যেমন নর্থের দিক থেকে যেই বাতাসটা আসছে তিনি তার নাম দিয়েছিলেন বোরিয়াস, সাউথের দিক থেকে যে বাতাসটা আসছে তার নাম দিয়েছিলেন নোটাস, ইস্টের উইন্ডটাকে বলেছিলেন ইউরাস, আর ওয়েস্টের উইন্ডটাকে বলেছেন জেফরাস। এরপরে আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে, চলো দেখে নেওয়া যাক, আমরা আলোচনা করব থেলসকে নিয়ে। থেলস একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন। থেলসের মেজর কন্ট্রিবিউশন কিন্তু ম্যাথামেটিক্সের ট্রিগোনোমেট্রিতে আছে আর জিওগ্রাফিতেও আছে, ঠিক আছে। তো থেলস যে ছিলেন, দেখো থেলস অফ মিলেটাস লেখা আছে। মিলেটাস অ্যাকচুয়াল একটা জায়গার নাম যেখানে থেলস জন্মেছিলেন, তো তাকে ওই জন্য এই নামেই বলা হয়ে থাকে, থেলস অফ মিলেটাস, ঠিক আছে। এই থেলস ছিলেন একজন বড় ফিলোসফার আর তার সঙ্গে ট্রাভেলার। তিনি খুব ট্রাভেল করতে পছন্দ করতেন। তো তিনি ট্রাভেল করতে করতে যখন ইজিপ্টে গিয়ে পৌঁছালেন, তো সেখানে ওই পিরামিডগুলো দেখলেন যে এই পিরামিডগুলো তাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। কীভাবে তৈরি হয়েছে, এই শেপটা কীভাবে তৈরি হয়েছে, এর হাইটটা কত, কীভাবে মেজার করব। তো সেখানে গিয়ে তিনি ট্রিগোনোমেট্রির উপর আরও বেসিক নলেজ গেইন করেছিলেন, কীভাবে মানে তার এই নলেজটা এনরিচ করেছিলেন। আর তারপরে তিনি ওই পিরামিডগুলোর হাইট মেজার করতে চেষ্টা করেছিলেন, সেখানে ওই তার ছায়া দিয়ে, তার ডিস্ট্যান্স দিয়ে। তো তিনি মেনলি ট্রিগোনোমেট্রিতে অনেক বেটার কন্ট্রিবিউশন দিয়েছেন, ঠিক আছে। তো ওই পিরামিডগুলোর তিনি ওই অ্যাঙ্গেল দিয়ে তার হাইটগুলো মেজার করেছিলেন। তারপরে তিনি আরেকটা জিনিস মেজার করার চেষ্টা করেছিলেন যে সাপোজ একটা সি কোস্টে দাঁড়িয়ে আছে, সি কোস্টে আমি দাঁড়িয়ে থেকে একটা অনেক দূর থেকে একটা জাহাজ আসছে দেখতে পাচ্ছি, তো তাহলে কীভাবে সেই কোস্টে থেকে ওই জাহাজটা দেখে আমি বলবো যে সেটা জাহাজটা কত দূরে আছে। সেই ডিস্ট্যান্সটা মেজার করার জন্য তিনি ট্রিগোনোমেট্রি ইউজ করে তিনি মেজার করতে চেষ্টা করেছিলেন সেই ডিস্ট্যান্সগুলো। চলো তার কয়েকটা মেজর কন্ট্রিবিউশনের ব্যাপারটা আমরা দেখে নিই। তিনি বলেছেন যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে ছবিটা আছে দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল, এই বেশে যে দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে এই যে ডি অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এফ অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল হবে। তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন। তারপরে তিনি দিয়েছিলেন যে একটা সার্কেলকে, এই যে একটা সার্কেল, এই সার্কেলটাকে যদি একটা ডায়ামিটার মানে একটা মিডিল থেকে যদি একটা ব্যাস দিয়ে ভাগ করা হয়, তো তাহলে সেটা দুটো ইকুয়াল পার্ট হবে, মানে এর যা এরিয়া, এই সাইডটার যা এরিয়া, এটাও ঠিক ততটাই এরিয়া হবে, মানে দুটো ইকুয়াল পার্টে ভাগ হবে। তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন। তাছাড়া তিনি বলেছিলেন যে দুটো স্ট্রেট লাইন, এই যে এ একটা স্ট্রেট লাইন আর এ একটা স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন যদি একে অপরকে কাট করে তাহলে তার অপোজিট অ্যাঙ্গেলগুলো অলওয়েজ ইকুয়াল হবে। এখানে এই পিকচারটাতে অপোজিট অ্যাঙ্গেল কোনগুলো বলো তো? যেমন ধরো এই অ্যাঙ্গেলটা আছে এ, আর এখানে এর অপোজিট হচ্ছে সি, এর অপোজিট সি, এ আর সি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। আর এখানে ডি এর অপোজিট বি, এই ডি আর বি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন। আর তিনি বলেছিলেন যে একটা সেমি সার্কেলের মধ্যে, এই ধরো এই সার্কেলটা, এটা সেমি সার্কেল, এটা টোটাল সার্কেল, এর অর্ধেকটা হচ্ছে সেমি সার্কেল। তো এই সেমি সার্কেলের মধ্যে আমি যদি কোনো অ্যাঙ্গেল ড্র করি সেটা অলওয়েজ রাইট অ্যাঙ্গেল হবে। যেমন ধরো এই দেখো, এই সেমি সার্কেলটাতে একটা অ্যাঙ্গেল ড্র করা হয়েছে, এই অ্যাঙ্গেলটা হবে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল বলতে 90 ডিগ্রি, মানে এই দেখো এটা তো একটা অতিভুজ হচ্ছে, এই টোটাল বেসটা একটা অতিভুজ হচ্ছে। তো অতিভুজের একটা আমরা জানি অতিভুজের একটা অ্যাঙ্গেল হবে অলওয়েজ 90 ডিগ্রি। তুমি ধরো তুমি এখান থেকে এইখানে ড্র করো, তাও তুমি এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবে। তুমি এখান থেকে এইখানে ড্র করো, তাও তুমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবে। মানে তুমি একটা সেমি সাইকেলের মধ্যে যদি একটা অ্যাঙ্গেল ড্র করো, তো সেটা অলওয়েজ 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আসবে। এই কনসেপ্টটা তিনি থেলস দিয়েছিলেন। তারপরে থেলস বলেছিলেন যে আর্থটা হচ্ছে একটা
যেটা ওয়াটারের মধ্যে ভেসে আছে। আর্থ হচ্ছে যে আর্থের এই কন্টিনেন্টগুলো এক একটা হচ্ছে ডিসের মতো। তো তখন তো এই ম্যাপটা ছিল না, এই ম্যাপটা আমি গুগল থেকে এমনি ডাউনলোড করেছি। তখন তো আর আর্থের এই কন্টিনেন্টগুলো ছিল না, টোটাল কন্টিনেন্টটাকে একসঙ্গে জয়েন করে শুধু ইউরোপটার সাইডটাই তারা জানতো। তো তো এইটা বলছে যে এটা একটা ডিস, আর যেটা হচ্ছে এই ওয়াটারের মধ্যে ফ্লোট করে আছে, ওয়াটারের উপর ফ্লোট করে আছে। তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন। আরেকটা জিনিস, যে তখন যে বিভিন্ন ধরনের আর্থকোয়েক যখন হতো, তো তখন লোকজন তো খুব সুপারস্টিশনে বিলিভ করতো। তো তারা ভাবতো আর্থকোয়েক কোনো একটা সুপার ন্যাচারাল ফিনোমেনা, গড করছে, বা কোনো সুপার ন্যাচারাল শক্তি আছে যেটা আর্থকোয়েক করছে। তো থেলস প্রথম সেটাকে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে চেষ্টা করেছিলেন। তিনি যে কনসেপ্টটা দিয়েছিলেন সেটা যে রাইট তা নয়, বাট তিনি এটা বিশ্বাস করার দিকে ছিলেন না যে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার, এটা কোনো লজিক্যাল কোনো ব্যাপার, এটা তিনি বোঝাতে চেয়েছিলেন। সেজন্য তিনি বলেছিলেন যে যেহেতু আর্থটা হচ্ছে জলের মধ্যে ভাসমান অবস্থায় আছে, তো এই জলটা যখন ওয়েভ ক্রিয়েট করে এই কন্টিনেন্টে গিয়ে আঘাত করছে, তখন আর্থকোয়েক হচ্ছে। তিনি এরকম একটা কনসেপ্ট দিয়েছিলেন। ঠিক আছে, তো দেখো তার কনসেপ্টটা ঠিক তা নয়, বাট তিনি লজিক্যাল ভাবতে চেষ্টা করেছিলেন, লজিক্যালি একটা এক্সপ্ল্যানেশন দিতে চেষ্টা করেছিলেন। তো এরপরে আমরা যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাক্সিমেন্ডার। তো চলো অ্যানাক্সিমেন্ডারের ব্যাপারে দেখে নেওয়া যাক। অ্যানাক্সিমেন্ডার জানো তো জিনোমন বলে একটা ইনস্ট্রুমেন্টের আবিষ্কার করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন। তো জিনোমনটা ঠিক এরকম দেখতে, দেখো এই যে একটা এই টাইপের এই যে ছবিটা দেওয়া আছে, এরকম জিনোমনটা দেখতে। বলছে যে যখন সূর্যের আলোটা পড়ছে, দেখো এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এর চারপাশে একটা ডিগ্রি বা সামথিং কিছু একটা তিনি লিখে রেখেছিলেন, যে এখানে যখন সানের অ্যাঙ্গেলটা পড়ছে ঠিক কোথায় কোথায় দাগগুলো পড়ছে, তো সেগুলো অবজার্ভ করে সানের অ্যাঙ্গেলটা তিনি মেজার করতেন। তো এইভাবে তিনি জিনোমন বলে একটা ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছিলেন, এবং সেটা অনেক হেল্পফুল হয়েছিল এই সানের পজিশন এবং বিভিন্ন সেলেস্টিয়াল বডির পজিশনগুলোকে, অ্যাঙ্গেলগুলোকে মেজার করার ক্ষেত্রে। ঠিক আছে, তো তিনি প্রথম ওয়ার্ল্ড ম্যাপটাকে স্কেলে প্রডিউস করেছিলেন। দেখো এর আগেও তো ওয়ার্ল্ড ম্যাপ অনেকেই এঁকেছেন, তো এখনকার মতো ওয়ার্ল্ড ম্যাপ না হলেও তাদের যে ম্যাপটা দিয়েছিলেন, যে একটা কন্টিনেন্ট, সেটা একটা চারিদিকে ওশেন আছে, যেটা রিভারের মতো চারদিক থেকে ঘিরে আছে, তো এরকম একটা ম্যাপ যে সবাই ড্র করেছিলেন, অনেক এর আগে অনেকেই দিয়েছিলেন। তো অ্যানাক্সিমেন্ডার প্রথম ব্যক্তি যে প্রথম স্কেলে সেটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন। স্কেলে বলতে এই যে আমরা জানি একটা অ্যাকচুয়াল ডিস্টেন্স আর হচ্ছে একটা গ্রাউন্ড ডিস্টেন্স, তো গ্রাউন্ড ডিস্টেন্সটার সঙ্গে অ্যাকচুয়াল ডিস্টেন্সের একটা মেল দেখিয়ে তিনি প্রথম রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন, যে এত কিমি গ্রাউন্ডে রিপ্রেজেন্ট করছে, মানে স্কেলে আমি যখন ড্র করছি তখন সেটা এত কিমি ইকুয়াল টু এত সেমি। তো এটা তিনি প্রথম স্কেলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন। আর থিয়েলস আর অ্যানাক্সিমেন্ডার, এদের দুজনকে বলা হয় ফাউন্ডার অফ ম্যাথামেটিক্যাল জিও। তারাই প্রথম ম্যাথামেটিক্যাল জিওতে কন্ট্রিবিউশন করেছিলেন। ঠিক আছে, এখানে একটা তোমাদেরকে দেখো এই ম্যাপটা একটা দেখাচ্ছি, এই ম্যাপটা অনেক ক্ষেত্রে এক্সামে আসে, ছবিটা দিয়ে দেয়, দিয়ে বলে যে এই ম্যাপটা কে ড্র করেছিল। তো তখনই তোমরা বলবে, এই ম্যাপটা দেখলে বলবে যে এই ম্যাপটা অ্যানাক্সিমেন্ডার ড্র করেছিল। অ্যানাক্সিমেন্ডার যেন নেচারের উপর বিভিন্ন ধরনের ডকুমেন্টারি দিয়েছিল, যে নেচারের যদি আমরা ব্যালেন্সটাকে যদি চেঞ্জ করে দিই, যদি নেচারকে বিভিন্নভাবে আমরা নষ্ট করে দিই, তার ব্যালেন্স যদি নষ্ট হয়, তাহলে সেটা আমাদের উপর অনেক ইম্প্যাক্ট ফেলবে। সেই টাইপের বিভিন্ন ধরনের ডকুমেন্টারি তিনি তখন সেই টাইমে তিনি লিখেছিলেন। ঠিক আছে, আর তার পলিটিক্যালও একটা ভালো কেরিয়ার ছিল সেই টাইমে। তিনি আর কয়েকটা কনসেপ্ট দিয়েছেন, সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলছি। দেখো তিনি তো বলেছিলেন যে আর্থটা চারিদিকে একটা মানে ওয়াটার বডি দিয়ে ঘেরা আছে, তো এই ওয়াটার বডি থেকে সূর্যের তাপে জলটা ইভাপোরেট হচ্ছে, ইভাপোরেট হওয়ার পরে কি হচ্ছে, যে আবার সেটা বৃষ্টি হয়ে মাটিতে ফিরে আসছে। তো তিনি বলছেন যতটা পরিমাণ ইভাপোরেট হচ্ছে ততটা পরিমাণ কিন্তু মাটিতে, পৃথিবীতে ফিরে আসছে না, কিছুটা পরিমাণ স্পেসে চলে যাচ্ছে। তো এইরকম যদি চলতে থাকে তাহলে একটা টাইম হবে যখন আর্থ ড্রাই হয়ে যাবে। তিনি এই টাইপের একটা কনসেপ্ট দিয়েছিলেন। আর তিনি প্রথম এই থান্ডার কেন হয় তার একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছিলেন, যে দুটো মেঘে মেঘে ঘর্ষণ হয়ে তারপরেই বজ্রপাত হয়। তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন। ঠিক আছে, আর তিনি একটা জিনিস আরেকটা কনসেপ্ট দিয়েছিলেন, যে একটা সেলেস্টিয়াল বডি যেটা কোনো একটা গোলাকার ছিল, সেটা কোনো কারণে ভেঙে যাওয়ার পরে এরকম একটা আধখানা পিকচার ক্রিয়েট হয়, মানে আধখানা হয়ে যায়। তো তার মধ্যে আমরা সবাই পৃথিবীর মানুষরা বাস করছি। আর এই যে উল্টানো হয়ে আছে, এটা হচ্ছে আকাশটা এরকম উল্টানো হয়ে আছে, যার জন্য আমরা আকাশটাকে এরকম গোল দেখতে পাই। আর এখানে
তিনি বলেছেন যে এই সান রেটা এখানে আসছে কোথা দিয়ে বলো তো, যে সানের একটা প্রচণ্ড হিট আছে, যার জন্য এখানের এই লেয়ারটা কোথাও একটা জায়গা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। সেই ফাঁকা হয়ে যাওয়ার জন্য যখন সানটা মানে ওই চারিদিক থেকে ঘুরছে, তখন ওই ফাঁকাটা দিয়ে আমরা সানটাকে দেখতে পাচ্ছি। তিনি এরকম একটা ফানি কনসেপ্ট দিয়েছিলেন, কিন্তু বেশ ভালো ইন্টারেস্টিং লেগেছে শুনতে। তিনি এরকম একটা কনসেপ্ট দিয়েছিলেন, ঠিক আছে। এরপরে চলো আমরা পরবর্তী ফিলোসফার সম্পর্কে দেখে নিই, যেটা হচ্ছে হেকাটিয়াস, ঠিক আছে। দেখো, হেকাটিয়াস কিন্তু খুব ট্রাভেল করতে পছন্দ করতেন। তিনি ইউরোপের এই মেডিটেরিয়ান সিয়ের চারপাশটা ট্রাভেল করেছিলেন। একেবারে জিব্রাল্টার প্রণালী থেকে এই ইউরোপে ঢুকতে, আমার কাছে ম্যাপটা দিতে ভুলে গেছি, তো এখানে জিব্রাল্টার প্রণালী থেকে একেবারে মরক্কো পর্যন্ত পুরো মেডিটেরিয়ান সিয়ের চারপাশটা তিনি ট্রাভেল করেছিলেন। ট্রাভেল করার পর তিনি একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে জিসপ্রিয়ড। সেই বইটাকে তিনি দুটো পার্টে ভাগ করেছেন। একটা ফার্স্ট পার্ট, সেই পার্টটাতে তিনি কি বলছেন, কোন সম্পর্কে বলছেন, ইউরোপের পার্টটা। মেডিটেরিয়ান সির ওপর পার্টটা তো ইউরোপ, তো তিনি ফার্স্ট বুকটাতে ইউরোপের পার্টটা নিয়ে বলেছেন, আর সেকেন্ড বুকটাতে নিচের ইউরোপের নিচে মানে এই আফ্রিকার পার্টটাকে, আফ্রিকার লিবিয়ার পার্টগুলোকে নিয়ে তিনি বলেছেন। তাহলে জিস পিরিয়ডটাকে তিনি দুটো ভাগে ভাগ করেছেন। তিনি প্রথমে মেডিটেরিয়ান সির চারপাশে ভ্রমণ করেছেন, দেন একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে জিস পিরিয়ড। বইটাকে দুটো ভাগে ভাগ করেছেন, ফার্স্ট পার্টটাকে ইউরোপ সম্পর্কে লিখেছেন, আর সেকেন্ড পার্টটাতে লিবিয়া সম্পর্কে তিনি ইনফরমেশন দিয়েছেন। তারপরে তিনি এই ইডিওগ্রাফিক আর নোমোথেটিক যে দুটো অ্যাপ্রোচ আছে, যে দুটো থিঙ্কিং আছে, সেই থিঙ্কিংগুলো সম্পর্কে তিনি একটা আইডিয়া দিয়েছিলেন। তিনি প্রথমে একটা আইডিয়া দিয়েছিলেন। আর তিনি ওয়ার্ল্ড ম্যাপটাকে মানে বলেছিলেন যে নর্দার্ন পার্টটা হচ্ছে ইউরোপ আর সাউদার্ন পার্টটা হচ্ছে লিবিয়া। তিনি এভাবে ওয়ার্ল্ড ম্যাপটাকে দেখিয়েছিলেন। আর তিনি বলেছেন যে গ্রিস হচ্ছে যে আর্থের সেন্টার। গ্রিসটাকে যদি মানে আর্থের চারিদিক থেকে যদি মেজার করা হয়, তাহলে গ্রিস সেন্টারে পড়বে। তিনি এই কথাটা বলেছিলেন, ঠিক আছে। আর তিনি ইন্ডিয়াতেও ভ্রমণ করেছিলেন, এবং ইন্ডিয়ার ভ্রমণের কিন্তু তেমন বেশি তথ্য পাওয়া যায় না, তবে তিনি ইন্ডিয়ার গান্ধারী ট্রাইব সম্পর্কে কিছু কিছু ইনফরমেশন দিয়েছিলেন আমাদেরকে। চলো পরবর্তী ফিলোসফার সম্পর্কে দেখে নেওয়া যাক। পরবর্তী ফিলোসফার যে দেখো, অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্ট্রিক্যালি। এই কথাটা কে বলেছেন বলো তো? এটা খুব একটা ফেমাস কোট। কে বলেছেন বলো তো? রাইট, এই কথাটা বলেছেন হেরোডোটাস। হেরোডোটাসকে ফাদার অফ কি বলা হয়? ফাদার অফ হিস্ট্রি, ঠিক আছে। এটা আমরা জানি, এটা ছোটো থেকেই পড়ে আসছি যে হেরোডোটাসকে ফাদার অফ হিস্ট্রি বলা হয়। তো তিনি শুধু হিস্ট্রিতেই যে কন্ট্রিবিউশন দিয়েছিলেন তা নয়, তিনি কিন্তু জিওগ্রাফিতেও একটা মেজর কন্ট্রিবিউশন দিয়ে গেছেন, ঠিক আছে। তো তিনি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতেন, সেই ট্রাভেল হিস্ট্রিটা তার কাজের মধ্যে তুলে ধরেছেন, যে বিভিন্ন ধরনের তাদের ইনফরমেশনগুলো দিয়ে গেছেন। তো তিনি মেনলি জানো তো, তার অনেক কাজ আছে যেগুলো ইউরোপের আফ্রিকার উপর এই নাইল ডেল্টার উপর বা নাইল রিভারের উপর তার অনেক কাজ আছে, ঠিক আছে। তো তিনি বলেছিলেন যে ইজিপ্ট হচ্ছে যে নাইল রিভারের দান। ইজিপ্টকে বলা হয় গিফট অফ নাইল রিভার, ঠিক আছে। সে হচ্ছে ইজিপ্ট হচ্ছে নাইল রিভারের দান। আর তিনি নাইল মানে নীল নদ, যেটা নীল নদের ডেল্টার ফর্মেশনটার প্রসিডিওরটা বলেছিলেন, যে এটা হচ্ছে সিল্ট আর মাড দিয়ে এই নীল নদের ডেল্টা তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে ইজিপ্ট, মিশর, আর এখান দিয়ে নীল নদ গেছে। এই নীল নদের এখানে গিয়ে মেডিটেরিয়ান সিতে পড়ছে, তো এখানে কিছু ডেল্টা ক্রিয়েট হয়েছে। তো তার ফর্মেশনটা সম্পর্কে তিনি বলেছিলেন যে এগুলো মাড এবং সিল্ট দিয়ে এই ডেল্টাগুলো ফর্ম হয়েছে। আর তিনি প্রেডিক্ট করতে চেষ্টা করেছিলেন যে আর্থ কত বছরের পুরানো, আর্থের এজ কত, ঠিক আছে। তিনি সেটা একটা প্রেডিক্ট করতে চেষ্টা করেছিলেন। তো কীভাবে তিনি মেজার করবেন? তিনি ভেবেছিলেন যে একটা যদি আমরা দ্বীপ নিই বা একটা যদি আইল্যান্ড নিই, তো তাতে সেডিমেন্টেশন হচ্ছে, তো সেডিমেন্টেশনের রেটটা ধরে তিনি আর্থের এজ মানে ক্যালকুলেট করার চেষ্টা করেছিলেন। যেমন ধরো তিনি এস্টিমেট করেছিলেন যে 1 ফুট সেডিমেন্ট জমতে টাইম নিচ্ছে 880 বছর। তাহলে একটা দ্বীপের যতটা ডেপথ হচ্ছে, যতটা থিকনেস হচ্ছে, তাহলে ততটা সেডিমেন্ট জমতে কত বছর টাইম নিতে পারে। তো সেটার উপর বেস করে তিনি হেরোডোটাস চেয়েছিলেন যে আর্থের একটা এজ ক্যালকুলেট করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে। তিনি আরও বিভিন্ন ধরনের কনসেপ্ট দিয়েছেন। যেমন তিনি বলেছিলেন যে এই যে কাস্পিয়ান সি, দেখো এই ম্যাপটাতে এখানে এই যে কাস্পিয়ান সি, এই কাস্পিয়ান হচ্ছে একটা ইনল্যান্ড সি, তিনি এটা বলেছিলেন। দেখো এখনকার যেমন বিভিন্ন ধরনের ম্যাপগুলোকে স্যাটেলাইট ইমেজ বা অন্যান্য ইমেজ থেকে আমরা সহজেই বলতে পারি যে হ্যাঁ এটা একটা
ইনল্যান্ড সি বা এটার সঙ্গে তো কোনো সমুদ্রের কানেক্ট নেই। বাট তখন তো এরকম ব্যাপার ছিল না, তখন তাদেরকে পায়ে হেঁটেই, এটা কিন্তু খুব বড় একটা সি, তার চারপাশটা ঘুরে বেরিয়ে তাকে তারপরে কনফার্ম হতে হয়েছিল যে হ্যাঁ এটা হচ্ছে একটা ইনল্যান্ড সি। তো হেরোডোটাস প্রথম বলেছিলেন যে কাস্পিয়ান হচ্ছে একটা ইনল্যান্ড সি। আর তিনি গোটা ওয়ার্ল্ডকে 3টে কন্টিনেন্টে ভাগ করেছিলেন, যে এশিয়া, ইউরোপ আর লিবিয়া। তখন আফ্রিকা বলা হতো না, লিবিয়া বলা হতো। এশিয়া, ইউরোপ আর লিবিয়া, এই 3টে পার্টে ভাগ করেছিলেন তিনি। আফ্রিকাকে 3টে পার্টে ভাগ করেছিলেন এবং তার উপর বিভিন্ন ধরনের তার আরও অনেক ইনফরমেশন দিয়েছিলেন আফ্রিকার ব্যাপারে। তিনি সাহারা যে মরুভূমিটা আছে, সাহারা মরুভূমিতে 5টা ওয়েসিস নিয়ে বলেছেন যে এখানে বড় বড় 5টা ওয়েসিস আছে এবং একটা ওয়েসিস থেকে আরেকটা ওয়েসিসের ডিস্টেন্স 10 ডেজের জার্নি। ওয়েসিস কোনগুলো বলো তো? একটা ওয়েসিস বলতে মরুদ্যান, একটা মরুভূমিতে যে অনেক দূরে মাঝে মাঝে এক একটা করে ছোট জলাশয় এবং কিছু গাছপালা যে থাকে, সেগুলোকে ওয়েসিস বলে। তো সাহারাতে তিনি 5টা ওয়েসিসের কথা বলেছেন এরকম, আর বলেছেন যে একটা ওয়েসিস থেকে আরেকটা ওয়েসিসের ডিস্টেন্স 10 ডেজের জার্নি। আর তিনি 4টে ট্রাইবের ব্যাপারে কিছু কনসেপ্ট দিয়েছিলেন। তিনি আরেকটা কনসেপ্ট দিয়েছিলেন যে উইন্ড সবসময় কোল্ড প্লেস থেকে হট প্লেসের দিকে যায়, যেখানে মানে ঠান্ডা বাতাস ঠান্ডার দিক থেকে গরমের দিকে বাতাসটা যায়। তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন, ঠিক আছে। আর তিনি প্রথম এর ম্যাপের মধ্যে মেরিডিয়ান ড্র করতে চেষ্টা করেছিলেন। দেখো, চেষ্টা করেছিলেন তিনি হেরোডোটাস মেরিডিয়ান ড্র করতে, কিন্তু ফার্স্ট মেরিডিয়ান ড্র করেছিলেন কিন্তু কে বলো তো? এরাটোস্থেনিস। যে সমস্ত পিপলরা গ্রিকদের কাছে আননোন ছিল, তাদের কালচার সম্পর্কে হচ্ছে তিনি একটা অবজারভেশন করেছিলেন এবং তাদের সম্পর্কে কিছু কিছু ইনফরমেশন তার কিছু কাজেতে তিনি দিয়ে গেছেন, কিছু কিছু লেখাতে তার পাওয়া যায় তাদের সম্পর্কে ইনফরমেশন। এরপর আমরা যাকে নিয়ে আলোচনা করব, তিনি হলেন প্লুটো। প্লুটো কে ছিলেন বলো তো? প্লুটো ছিলেন সক্রেটিসের স্টুডেন্ট, ঠিক আছে। প্লুটো ছিলেন কে? সক্রেটিসের স্টুডেন্ট। তিনি প্রথম ডিডাকটিভ রিজনিংয়ের কনসেপ্ট দিয়েছিলেন। এবার আসা যাক ডিডাকটিভ রিজনিংটা কী। ডিডাকটিভ রিজনিং বোঝাচ্ছে যে কোনো একটা ইনফরমেশন যেটা জেনারেল টু পার্টিকুলার, যেটা বোঝাচ্ছে। আমি এখানে তোমাদেরকে ডিডাকটিভ রিজনিংয়ের টোটাল কনসেপ্টটা ছোটো করে বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, ডিডাকটিভ রিজনিং কী বলছে, যে একটা থিওরি থাকবে, তারপরে হাইপোথিসিস আসবে, তারপরে অবজারভেশন আসবে, তারপরে কনফার্মেশন আসবে। মানে কোনো একটা জিনিস তুমি আগেই ধরে নিলে যে এটা ঘটনা, তারপরে তুমি তার সম্পর্কে হাইপোথিসিস দিচ্ছ, অবজার্ভ করছো এবং কনফার্ম করছো যে তুমি যেটা ধরেছো সেটা ঠিক কিনা। সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে তুমি একটা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, তুমি সেখানে দেখলে যে ঘর বাড়িগুলো বেশ রাস্তা থেকে অনেকটা উঁচুতে আছে, ঠিক আছে। যে দেখলে রাস্তা থেকে যে কটা বাড়িগুলো আছে সব কটা অনেকটা উঁচুতে আছে। তো তোমার মাথায় কোশ্চেন এলো যে কেন বাড়িগুলো এতটা উঁচুতে হয়েছে। তারপরে তুমি জানতে পারলে যে এখানে আশেপাশে পাশ দিয়ে একটা নদী গেছে এবং নদীর মাঝে মধ্যে বন্যা হতে পারে, তো যার জন্য লোকজনের বন্যা হয়, তো যার জন্য লোকজনের বাড়িগুলো অনেকটা উপরে। তুমি এটা দেখলে, তুমি এটা মানে তুমি একটা থিওরি ধরেই নিয়েছো ওই বাড়ি ওইটা দিয়ে যাওয়ার সময় যে এখানে হচ্ছে বন্যা হয়। তুমি যে কোনো ইনফরমেশন কালেক্ট করার আগেই ধরে নিয়েছো যে এই এলাকাটাতে বন্যা হয়, তাহলে কি তুমি একটা জিনিস মানে আগে থেকে ধরে নিলে, তারপরে তুমি হাইপোথিসিস ক্রিয়েট করলে, ঠিক আছে, যে এখানে প্রতি বছর বন্যা হয়। তারপরে তুমি অবজার্ভ করবে, ডেটা কালেক্ট করলে, তারপর অবজার্ভ করলে, ঠিক আছে। কালেক্ট করার পরে তারপর তুমি কনফার্ম হচ্ছে যে হ্যাঁ সত্যিই জায়গাটায় বন্যা হয়, বা সত্যিই জায়গাটাতে এরকম একটা প্রবলেম আছে যার জন্য লোকজনরা তাদের বাড়িগুলো যাতে বন্যাতে না ডুবে যায় তাই বাড়িগুলো অনেকটা উঁচুতে বানিয়েছে, ঠিক আছে। তো তাহলে কি তুমি প্রথমেই কিন্তু জায়গাটা দেখে একটা কনসেপ্ট তোমার মাথায় নিয়ে নিয়েছো যে হয় বন্যা হয়, তারপরে তুমি হাইপোথিসিস ক্রিয়েট করছো, তারপরে তুমি সেটা সম্পর্কে কাজ করছো এবং তারপরে কনফার্মেশন আসছে। তো এরকম কনফার্মেশন অনেক ক্ষেত্রে আবার ভুলও হতে পারে, যে আমি যেটা ঠিক করেছি সেটা মিললো না, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে যে ডিডাকটিভ রিজনিংয়ের একটা প্রসিডিউর, ঠিক আছে। এরপরে আমরা তোমাকে ইন্ডাকটিভ রিজনিংয়ের ব্যাপারটাও বলে দেবো। যখন প্লুটো ছিল ডিডাকটিভ রিজনিংয়ের সাপোর্টার, আর তার শিষ্য অ্যারিস্টটল ছিল ইন্ডাকটিভ রিজনিংয়ের সাপোর্টার। যখন অ্যারিস্টটল পড়াবো তখন আমি তোমাদেরকে বলবো। এবারে দেখো, তিনি বলেছিলেন যে মানে পৃথিবীটা হচ্ছে এই ইউনিভার্সটা হচ্ছে আর্থ সেন্টারেড, মানে হচ্ছে আর্থ হচ্ছে ইউনিভার্সের সেন্টারে আছে আর্থ, আর আর্থকে মানে লক্ষ্য করে সব বাকি সেলেস্টিয়াল বডিগুলো আর্থের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মুন বলো, সান বলো, বা ভেনাস, মার্স যারা আছে সবাই মানে আর্থকে ধরে তার চারপাশে সেন্টার করে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তিনি এটা বলেছিলেন। আর তিনি বলেছিলেন যে রিয়েলিটি ইজ আ পুয়ার ইমেজ অফ মাইন্ড, এটা একটা ফিলোসফি। চলো এরপরে তাহলে আসছি অ্যারিস্টটল সম্পর্কে। তাহলে অ্যারিস্টটল কে ছিলেন? অ্যারিস্টটল ছিলেন প্লুটোর শিষ্য, ঠিক আছে।
অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ বায়োলজি, তার বায়োলজিতে মেজর অনেক কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে। এবারে দেখো যে আমি তোমাদেরকে যে বললাম যে প্লুটো ছিল ডিডাকটিভ রিজনিংয়ের সাপোর্টার আর অ্যারিস্টটল ছিল ইন্ডাকটিভ রিজনিংয়ের সাপোর্টার। তাহলে দেখে নেওয়া যাক যে ইন্ডাকটিভ রিজনিংটা কী। দেখো, ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে যে যে কোনো একটা জিনিস তুমি প্রথম অবজার্ভ করলে, তারপরে তুমি কনক্লুশনে তার সম্পর্কে দিচ্ছ, যে কনক্লুশন দিচ্ছ, প্রথমে অবজার্ভ করছো। যেমন ধরো নিউটন, সে একটা নিউটন যে সায়েন্টিস্ট ছিল, তো তিনি একটা অ্যাপেল বাগানে বসে আছেন, তিনি অবজার্ভ করলেন যে একটা অ্যাপেল পড়লো, তারপরে তিনি ভাবছেন যে এটা কেন পড়লো বা কী হলো, তারপরে তিনি সেটা সম্পর্কে একটা থিওরি দিচ্ছেন, অ্যানালাইসিস করছেন এবং তারপরে তিনি থিওরি দিচ্ছেন। তো তাহলে এটা হচ্ছে যে স্পেসিফিক থেকে তিনি একটা জেনারেলে এলেন। তাহলে কি হলো যে ইন্ডাকটিভ রিজনিং যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক টু জেনারেলে আসছে, আর ডিডাকটিভ রিজনিং যেটা, সেটা হচ্ছে জেনারেল থেকে একটা স্পেসিফিকে যাচ্ছে, ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার হলো? আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দিলাম, এই দুটো এক্সাম্পল, যেটা এর কী বলে, এই নিউটনের এক্সাম্পল বলো বা আগে যে এক্সাম্পলটা দিলাম, এটা জাস্ট এক্সাম্পল হিসাবে দিলাম, ঠিক আছে। এরপরে দেখে নেওয়া যাক যে অ্যারিস্টটল একটা বই লিখেছেন, জানি যে অ্যারিস্টটলের বইটা ফেমাস একটা বই, মেট্রোলজিকা, ঠিক আছে। মেট্রোলজিকার মধ্যে তিনি কী লিখেছেন বলো তো? আর্থকোয়েক সম্পর্কে লিখেছেন, টাইডাল মুভমেন্ট সম্পর্কে লিখেছেন, আর ডেল্টা ফর্মেশনের ব্যাপারে তিনি লিখেছেন মেট্রোলজিকা বইয়ের মধ্যে, ঠিক আছে। তিনি যে কোনো ফিনোমেনাকে যখন এক্সপ্লেন করতেন, তখন তার দুটো ফিনোমেনার মধ্যে কোরিলেশন করার চেষ্টা করতেন, যে এই ঘটনাটা কেন ঘটেছে তার সঙ্গে অন্য একটা ঘটনার কোরিলেট করে সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করতেন, ঠিক আছে। আর তিনি বলেছিলেন যে ল্যাটিটিউডিনাল পজিশনের জন্য একটা হ্যাবিটেবিলিটি, একটা কালচার ভ্যারি করে, মানে এই কী বলে, এখানে ধরো ইকুইটরের এখানে গরম বেশি, তো সেখানে লোকজনের যে হ্যাবিটেবিলিটি, যে কালচার, সেটা ডিফার করবে যেটা কোল্ড রিজিয়ন তাদের এদের থেকে, মানে হট রিজিয়ন থেকে কোল্ডের দিক থেকে আলাদা হবে, সবার একটা হ্যাবিটেবিলিটি কালচার আলাদা হবে অন দ্য বেসিস অফ কিন্তু ইকুইটোরিয়াল, মানে ল্যাটিটিউডিনাল পজিশন, ইকুইটর বলছি যে অন দ্য বেসিস অফ ল্যাটিটিউডিনাল পজিশন, ল্যাটিটিউড যতটা চেঞ্জ হচ্ছে তেমন লোকজনের হ্যাবিটেবিলিটিটা চেঞ্জ হচ্ছে, তিনি এই সম্পর্কে বলেছিলেন। আর তিনি বলেছিলেন যে তিনি ডেল্টা ফর্মেশনের একটা থিওরি দিয়েছেন, যে ডেল্টা হচ্ছে যে একটা ল্যান্ডমাস, দেখো এই ল্যান্ডমাসটা সাপোজ এখানে এসে সিএতে মিশেছে, বা একটা কোনো ওয়াটার বডিতে এসে সিএতে মিশেছে, তো এটা সিএতে মেশার সময় তো সোয়ালো হয়ে গেছে, খুব মানে নিচু হয়ে সেখানটায় মিশেছে, তো এই যে কন্টিনেন্টের এই পার্টটা, এই নিচু পার্টটা, এটা যখন জলে ডুবে যাচ্ছে, সেটাই হচ্ছে ডেল্টা গড়ে উঠছে। মানে ডেল্টা কোনো রিভারের বয়ে আনা সেডিমেন্ট নয়, সেটা হচ্ছে একটা ল্যান্ডমাসের একটা এক্সটেন্ডেড পার্ট, যেটা সিএতে ডুবে গেছে। তিনি এরকম একটা কনসেপ্ট দিয়েছিলেন। তিনি আরও বিভিন্ন কনসেপ্ট দিয়েছেন। তিনি বলেছিলেন যে কোল্ড ক্লাইমেটের পিপলরা হয় ব্রেভ অ্যান্ড আনইন্টেলেকচুয়াল। তিনি বলছেন কোল্ড ক্লাইমেটের পিপলরা, তাদেরকে খুব হার্শ কন্ডিশন দিয়ে চলতে হয়, তাদেরকে খুব স্ট্রাগল করতে হয় লাইফে, যার জন্য তারা খুব ব্রেভ হয়, তাদেরকে খুব এনার্জেটিক হতে হয়, ঠিক আছে, খুব ব্রেভ হতে হয়, বাট তারা আনইন্টেলেকচুয়াল হয়, তারা অতটা বেশি বুদ্ধিমান হয় না। এটা অ্যারিস্টটলের পারসেপশান ছিল। আর তিনি বলেছিলেন যে হট ক্লাইমেটের পিপলরা, তারা খুব ইন্টেলেকচুয়াল হয়, বাট তারা খুব লেজি হয়, তারা অতটা কাজ টাজ করতে পারে না বা করতে চায় না। আর তিনি 8টা উইন্ডের একটা কনসেপ্ট দিয়েছিলেন, যে 8টা উইন্ড আছে। আর তিনি আর্থকোয়েক সম্পর্কে কী বলেছিলেন, যে আর্থকোয়েক হয় যে যখন এই যে ধরো আর্থকোয়েক হচ্ছে যে এই কী বলবো, যে পৃথিবীর নিচে এই জায়গাগুলোতে হচ্ছে যে এয়ারটা ট্র্যাপ হয়ে আছে, সেই এয়ারটা যখন বাইরে আসছে, তখন এই গ্যাসটা যখন বাইরে আসছে, একটা গ্যাস যেটা ওই আর্থের নিচে ট্র্যাপ হয়ে আছে, মানে ট্র্যাপ হয়ে আছে, তো সেই গ্যাসটা যখন বাইরে আসছে তখন আর্থকোয়েক হচ্ছে। তিনি এরকম একটা থিওরি দিয়েছিলেন। আর তিনি অ্যানিম্যালদের একটা ক্যাটাগরিতে ভাগ করেছেন। দেখো, আমি প্রথমে বললাম যে অ্যারিস্টটলকে কী বলা হয়, ফাদার অফ বায়োলজি, তো তিনি বায়োলজির উপর বেশ ভালো একটা মেজর ইম্প্যাক্ট ফেলেছেন এবং অনেক কন্ট্রিবিউশন দিয়েছেন। যেমন তিনি অ্যানিম্যালকে দুটো গ্রুপে ভাগ করেছেন, রেড ব্লাড সেল, নো রেড ব্লাড। তো এটা আমাদের অতটা লাগবে না, জাস্ট আমি তোমাদেরকে দিয়ে রাখলাম ইনফরমেশনটা, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। চলো, এরপর আরেকটা জিনিস হচ্ছে যে তিনি যে টোটাল ক্লাইমেটকে 3টে জোনে ভাগ করেছিলেন, আর আজকে 7টা ক্লাইমেটিক টাইপে ভাগ করেছিলেন। 3টে জোন কী কী ভাগ করেছিলেন? একটা হচ্ছে ফ্রিজ জোন। তিনি বলেছেন যে ফ্রিজ জোন, যে জোনটা হচ্ছে সবসময় পার্মানেন্টলি ফ্রোজেন থাকে, যেখানে লোকজন থাকে না, এই দুটো সাইডটাকে বলেছেন যে ফ্রিজ জোন, যেটা টোটালি পার্মানেন্টলি ফ্রিজ থাকে, যেখানে লোকজন থাকে না। তারপরে বলছেন যে টরেড জোন, যেটা ইকুইটরের কাছে, এই যে ইকুইটরের কাছে এই জায়গাটা, এটা হচ্ছে যে টেম্পারেচার বেশি, এটা হচ্ছে টরেড জোন।
এখানে বেশ মানুষ তাও মোটামুটি থাকে। আর হচ্ছে ফ্রাইড আর ট্রয়েড, ফ্রিজ জোন আর ট্রয়েড জোন, এই ট্রয়েড জোন আর ফ্রিজ জোনের মাঝে হচ্ছে টেম্পারেট জোন, ঠিক আছে। তো এই টেম্পারেট জোনেই মেনলি লোকজন বেশি বসবাস করে। তিনি তাহলে ক্লাইমেটকে 3টে জোনে ভাগ করেছেন আর 7টা ক্লাইমেটিক টাইপ, এই দুটো রিজন হিসেবে এইভাবে 7টা ক্লাইমেটিক টাইপ হিসেবে দিয়েছেন, ঠিক আছে। এরপরে চলো দেখে নেওয়া যাক আলেকজান্ডারের কথা। আলেকজান্ডার একটা বড় রাজা ছিলেন, আর তিনি খুব সাহসী ছিলেন। আমরা তার কথা হিস্ট্রিতে অনেক পড়েছি। তিনি খুব অল্প এজেতে রাজা হয়েছিলেন এবং অনেকটা তার রাজধানী অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, সেই ইউরোপ থেকে একেবারে আমাদের ইন্ডিয়া পর্যন্ত। তো তিনি এই আলেকজান্ডার কার শিষ্য ছিলেন জানো তো? আলেকজান্ডার ছিলেন অ্যারিস্টটলের শিষ্য। তাহলে যদি সিকোয়েন্স হিসেবে আমরা বলি, তো সক্রেটিসের শিষ্য ছিল প্লুটোর শিষ্য ছিল অ্যারিস্টটলের শিষ্য আবার ছিল কে? আলেকজান্ডার, ঠিক আছে। তো আলেকজান্ডারের জিওগ্রাফির কন্ট্রিবিউশন এটা যে তিনি এখানে ইউরোপ থেকে একেবারে আমাদের ইন্ডিয়া পর্যন্ত তার রাজত্ব ছিল। তিনি চেয়েছিলেন যে ওয়ার্ল্ডের একেবারে আলটিমেট যে লিমিট, আউটার লিমিট কত দূর পর্যন্ত হয় আমি সেটা ছোঁয়ার চেষ্টা করবো, যে কতটা পর্যন্ত আর্থ বিস্তৃত, ঠিক আছে। তো তিনি সেটার জন্য তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং তার বিভিন্ন ধরনের যে সভাকবিরা ছিল তারা তার সাম্রাজ্যের বিভিন্ন এলাকা সম্পর্কে, তার লোকজন সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান দিয়েছিলেন, যেগুলো আমাদের জিওগ্রাফিতে অনেক মেজর একটা ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে। এরপরে চলো দেখে নেওয়া যাক এরাটোস্থেনিসকে বলা হয় ফাদার অফ জিওগ্রাফি। তিনি জিওগ্রাফি টার্মটা প্রথম ইউজ করেছিলেন, ঠিক আছে। দেখো তিনি জিওগ্রাফিকে কীভাবে ডিফাইন করতেন, যে জিওগ্রাফি হচ্ছে স্টাডি অফ আর্থ অ্যাজ দ্য হোম অফ ম্যান, ঠিক আছে। এই কোটেশনটা অনেক জায়গায় দেওয়া থাকে যে স্টাডি অফ আর্থ অ্যাজ দ্য হোম অফ ম্যান, এই কথাটা কে বলেছেন? তো তখন তোমাদেরকে বলতে হবে এরাটোস্থেনিস বলেছেন, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে, মনে রাখবে। চলো আরেকটা জিনিস হচ্ছে যে এরাটোস্থেনিস জিওডেসির উপর মেজর তার কন্ট্রিবিউশন আছে। জিওডেসি বলতে যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের যে স্টাডি হয় সেটাকেই মেনলি জিওডেসি বলে। এখানে আমি একটা ছবি দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউডের যে স্টাডি তাকে জিওডেসি বলে। এই জিওডেসিতে এরাটোস্থেনিসের একটা মেজর কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে। আর তিনি প্রথম হচ্ছে মেরিডিয়ান ড্র করেছিলেন আর্থে, আর তিনি প্রথম আর্থের সার্কামফারেন্স মানে আর্থটার এই যে ধরো একটা যদি ফিতে দিয়ে আর্থকে মাপা হয়, তো তাহলে তার এই ব্যাসটা কত হবে সেটা মাপার চেষ্টা করেছিলেন কে? না, এরাটোস্থেনিস। এবং তিনি একেবারে অ্যাকচুয়াল পারফেক্ট, বলতে গেলে পারফেক্ট একটা মেজারমেন্ট করতেও পেরেছিলেন, ঠিক আছে। তিনি নুবিয়ান ট্রাইবদের সম্পর্কে ইনফরমেশান দিয়েছিলেন, যে যারা নাইলের ওয়েস্টার্ন পার্টে থাকে। নুবিয়ান ট্রাইবের উপর ডিপেন্ড করে নুবিয়ান বলে একটা প্লেটের নাম দেওয়া হয়েছে, যে আফ্রিকাতে একটা প্লেট আছে যেটা হচ্ছে যে নুবিয়ান বলে নাম, ঠিক আছে। তো এরপরে তিনি আরও বিভিন্ন কন্ট্রিবিউশন দিয়েছেন। সিয়ের ডাইমেনশন, রেড সির ডাইমেনশন নিয়ে মানে ডাইমেনশনের ব্যাপারটার ইনফরমেশান দিয়েছিলেন, যে রেড সি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত এবং তার ইনফরমেশানটা দিয়েছিলেন, ঠিক আছে। তিনি বলেছিলেন যে ওয়ার্ল্ড হচ্ছে একটা আইল্যান্ড, এটা তিনি বলেছিলেন। এবারে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এরাটোস্থেনিস যে ক্যালকুলেশন করেছিলেন, যে আর্থের সার্কামফারেন্সটা কীভাবে ক্যালকুলেট করেছিলেন সেটার একটা প্রসিডিওর এখানে দেখিয়েছি। দেখো তিনি যে ডেটাটা নিয়েছিলেন সেই ডেটাটা নিয়েছিলেন 21শে জুন, সেই ইয়ারটা ঠিক দেওয়া নেই। তো 21শে জুন বলতে কী বলতো, সামার সলিস্টিক হচ্ছে তখন হচ্ছে ডেটা সবচেয়ে লং থাকছে এই দিনটাই, ঠিক আছে। তো তখন তিনি সাইন বলে একটা সিটিতে দেখেছিলেন যে এখানে সূর্যের আলোটা যখন পড়ছে, তো তখন এখানে একটা ধরো কোনো একটা রড আছে, তো সেই রডটাতে সূর্যের আলো যখন পড়ছে তো সেখানে কোনো ছায়া হচ্ছে না। এখানে একটা ওয়েলের কথা বলা হয়েছিল, অ্যাকচুয়ালি একটা কুয়ার মিডিলে সূর্যটাকে পড়ছে, বা এখানে যদি একটা রড রাখা হয় তো সেখানে কোনো ছায়া পড়ছে না। তিনি সেই জিনিসটা প্রথম অবজার্ভ করেছিলেন সায়েন্স সিটিতে, সাইন বলে একটা শহরে, ঠিক আছে। তারপরে তিনি ওই একই ডেটে মানে 21শে জুন ঠিক দুপুর 12টায় আলেকজান্ড্রিয়াতে, যেটা সাইন থেকে 800 কিলোমিটার দূরে, আলেকজান্ড্রিয়া বলে একটা শহরে, সেটা অন্য বছর একই বছরে তো আর তিনি দুটো জায়গায় অবজার্ভ করতে পারবেন না। সাইন এক বছর অবজার্ভ করেছিলেন, তারপরে অন্য একটা বছরে তিনি আলেকজান্ড্রিয়াতে গিয়ে তিনি ওই একই ডেটে 21শে জুন তিনি 12টার সময় যখন দেখলেন যে এখানে একটা যখন রড আছে সেই রডটার একটা ছায়া পড়েছে, তাহলে তিনি ভাবলেন যে তার মানে পৃথিবীটা কিন্তু ফ্ল্যাট নয়, পৃথিবীটা তার মানে একটু কার্ভ আছে, যার জন্য একই ডেটে যখন সূর্য থেকে পৃথিবী মানে
সামার সলিস্টিক যখন হচ্ছে একই ডেটেতে, তখন এই যে চেঞ্জেসটা আসছে, এখানে কোনো ছায়া পড়ছে না এবং এখানে দেখা যাচ্ছে আলেকজান্ড্রিয়াতে একটা ছায়া পড়ছে। তিনি এই জিনিসটা অবজার্ভ করলেন। তারপরে তিনি দেখলেন যে আলেকজান্ড্রিয়া আর সাইন এই দুটোই তো পৃথিবীর ওপরের অবস্থিত। তো এখান থেকে যদি আমরা দুটো ধরো লাইন টানি, যে দুটো যদি স্ট্রেট লাইন ড্র করি, সেটা কোথাও একটা গিয়ে আর্থের কেন্দ্রেতে মিশবে। এখানে সেটাই দেখেছে। ম্যাপটা একটু ডিস্টর্টেড আছে। এখানে সাপোজ ধরো এটা আর্থের কেন্দ্র, ঠিক আছে। এটা ধরো আলেকজান্ড্রিয়া থেকে একটা লাইন টেনেছে আর সাইন থেকে একটা লাইন টেনেছে। এই দুটো আমরা যদি লাইন টানি তাহলে এখানে গিয়ে আর্থের কেন্দ্রে কোথাও একটা মিশছে। তো তিনি এখানে এই আলেকজান্ড্রিয়াতে যে রডটা মানে একটা রেখেছিলেন, একটা দণ্ড রেখেছিলেন, সেখানে যে ছায়াটা দেখেছেন, যে এখানে যে ছায়াটা পড়ছে সেটা 7.2 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ঠিক আছে। যে এখানে 7.2 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে একটা জিওমেট্রিতে আমরা জানি, যে ট্রিগোনোমেট্রিতে পড়েছি, যে বিপরীত কোণ, দুটো বিপরীত কোণ সবসময় অ্যাঙ্গেলটা সমান হয়। তো তাহলে এই কোণটা, এখানে যে কোণটা ক্রিয়েট হচ্ছে এখানে এই উপরের দিকে, এই কোণটা যদি 7.2 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও সেম হবে। মানে বিপরীত কোণ কি, এই যে এটা একটা সরল লাইন, একটা সরলরেখা। তো এখানে যে কোণটার মানটা যা হবে, এখানে এই বিপরীত কোণটার এই মানটা সেম হবে। তো তাহলে এইটা যদি 7.2 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও 7.2 ডিগ্রি হবে। তাহলে কি 7.2 ডিগ্রি অ্যাঙ্গেল কি দেখাচ্ছে, কি শো করছে, 800 কিলোমিটার ডিস্টেন্স শো করছে। আর আর্থ তো স্ফিয়ার, তাহলে আর্থটা হচ্ছে 360 ডিগ্রি আর্থটা। তো তাহলে 360 ডিগ্রি কত কিলোমিটার শো করবে, এখানে ক্যালকুলেশনটা দিয়েছি। দেখো 7.2 ডিগ্রিকে যদি আমরা 360 দিয়ে ভাগ করি, তাহলে 150 আসছে। এরপরে এটা কে চলে আসবে এদিকে, আর এদিকে হচ্ছে 50। সবকে যদি আমরা 50 দিয়ে গুণ করি, তাহলে আনসারটা আসবে 40,000, মানে হচ্ছে 40,000 কিলোমিটার। তো আর্থের ডায়ামিটারটা তিনি বলেছিলেন যে 40,000 কিলোমিটার। তিনি তখন একটা অ্যাকুরেট, বলতে গেলে অলমোস্ট অ্যাকুরেট একটা মানে ইনফরমেশন দিয়েছিলেন, যে আর্থের ডায়ামিটার হচ্ছে 40,000 কিলোমিটার। এখন যে বর্তমানে যে ডায়ামিটারটা বের করা হয়েছে, দেখো ডায়ামিটার কিন্তু এই নিরক্ষরেখার কাছে আলাদা হবে এবং পোলের দিকে আলাদা হবে। তো এই যে ডায়ামিটারটা তিনি বলেছিলেন, তিনি কিন্তু এটা নিরক্ষরেখার কাছে ডায়ামিটারটা বলেছিলেন যে 40,000 কিলোমিটার। এখন যেটা মেজার করে দেখা যাচ্ছে প্রায় 40,075, মানে 40,075 কিলোমিটারের মতো আর্থের ডায়ামিটার, ঠিক আছে। তো এরপরে চলো দেখে নেওয়া যাক পরবর্তী ফিলোসফারের সম্পর্কে। এরপরে আসছি হিপারচাস। তো হিপারচাস অ্যাস্ট্রোলেব বলে একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন। দেখো অ্যাস্ট্রোলেবটা জিনোমনের থেকে অনেক বেশি ইজিয়ার ছিল ইউজ করাতে। দেখো এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাস্ট্রোলেব। এই অ্যাস্ট্রোলেবে দেখো এই যে গোল আকার, এটা হচ্ছে সেই আমরা ছোটোবেলায় জ্যামিতিতে থাকে না একটা চাঁদা, যে প্রোটেক্টর বলে, এই চাঁদা। তো এখানে যে ডিগ্রি, বিভিন্ন ধরনের ডিগ্রি লেখা আছে। তো এই যন্ত্রটার মধ্যে দিয়ে সে দেখছে যে এই স্টারটাকে দেখছে, এবং এখানে যে ধরো কত অ্যাঙ্গেল হবে সেটা নোট ডাউনের সুবিধা হবে। তো অ্যাস্ট্রোলেবটা অনেকটা ইজি ছিল ইউজ করাতেও এবং অনেকটা অ্যাকুরেসি দিত, ঠিক আছে। তো এই অ্যাস্ট্রোলেব যন্ত্রটা ইনস্ট্রুমেন্টটা আবিষ্কার করেছিল কে, হিপারচাস। আর তিনি স্টার ক্যাটালগ বলে একটা ক্যাটালগ দিয়েছিলেন, মানে একটা বই লিখেছিলেন। তো তাতে তিনি 850টা স্টারের ব্যাপারে বলেছিলেন। যেমন ধরো সপ্তর্ষি মণ্ডল আমরা শুনেছি যে 7টা স্টারকে নিয়ে একটা মানে একটা গ্রুপ করা হয়েছিল। সেরকম বিভিন্ন ধরনের স্টারের গ্রুপ নিয়ে তিনি বিভিন্ন ধরনের স্টার নিয়ে কথা বলেছিলেন এবং তিনি একটা স্টার ক্যাটালগ দিয়েছিলেন। এটা অনেক ক্ষেত্রে কোশ্চেনে আসে যে স্টার ক্যাটালগ কার, তো সেটা হলে তাহলে তোমরা বলবে হিপারচাসের। আর তিনি প্রথম ব্যক্তি যিনি স্টেরিওগ্রাফিক আর অরোগ্রাফিক প্রজেকশনের সম্পর্কে তিনি বলেছিলেন, ঠিক আছে। আর তিনি এই যে বলে দিলাম যে অ্যাস্ট্রোলেব ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছিলেন, যেটা ইজিয়ার ছিল দ্যান জিনোমন টু ইউজের দিক থেকে, ঠিক আছে। আর তিনি হচ্ছে যে আর তার মুনের ডিস্ট্যান্সটা প্রথম মেজার করার চেষ্টা করেছিলেন, যে আর তার মুনের ডিস্ট্যান্স কতটা, মানে পৃথিবী থেকে মুনটা কতটা দূরে আছে। আর হচ্ছে যে তিনি ট্রিগোনোমেট্রিতে তারও মেজার বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন আছে। আর হচ্ছে যে তিনি সোলার এলিপস, মানে সূর্যগ্রহণ কতদিন পর পর হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন, যে সূর্যগ্রহণ কতদিন পর পর হতে পারে, ঠিক আছে। এর সম্পর্কে আর বেশি কিছু না জানলেও হবে, এই ইনফরমেশনগুলোই এনাফ। এরপরে চলো পরের জনকে দেখে নিই। এটা হচ্ছে প্রসিডোনিয়াস, এটাই লাস্ট ওয়ান, ঠিক আছে। তো প্রসিডোনিয়াসের একটা ফেমাস বই আছে, এই বইটা সম্পর্কে অনেক এক্সামে আসে, যে বইটা কার লেখা, দ্য ওশেন অ্যান্ড দ্য অ্যাডজাসেন্ট এরিয়া। তো এটা বলবে যে প্রসিডোনিয়াসের লেখা। তিনি মেজর কন্ট্রিবিউশন দিয়েছিলেন বিভিন্ন ধরনের টাইডের ব্যাপারে, স্প্রিং টাইড, নিপ টাইড, এই সমস্ত টাইডের ব্যাপারে তার মেজর কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে। আর তিনি বলেছিলেন যে পোলার রিজিয়নটা, মানে পোলার নিয়ার টপিক রিজিয়নেতে
পোলার ভার্জিনিয়ার টপিকেতে বিভিন্ন ধরনের ডেজার্টগুলো আছে সেগুলো হচ্ছে টপিক রিজিয়নেতে আছে। আর তিনি নিউ মুন আর ফুল মুনের কনসেপ্ট দিয়েছিলেন। নিউ মুন ফুল মুন বলতে ওই অমাবস্যা আর পূর্ণিমার যে কনসেপ্টটা তিনি দিয়েছিলেন। আর তিনি বলেছিলেন যে এই মুন হচ্ছে একটা মিক্সচার অফ এয়ার অ্যান্ড ফায়ার, মানে হচ্ছে মুন হচ্ছে একটা আগুন আর বাতাসের একটা গোলা, ঠিক আছে। আর তিনি টাইডের উপর মেজর কাজ করেছেন। তো তিনি টাইডটাকে কীভাবে এক্সপ্লেন করেছিলেন জানো তো, যে টাইডটা হয় মেনলি যে এই মুনটা আছে, মুনের তো হিট আছে, এই হিটের জন্য আর্থের যে জলগুলো আছে সেই জলগুলো হচ্ছে যে ফুলে ওঠে, বাট সেই হিটে অতটা বেশি মানে হিট নয় যেটা আর্থের জলটাকে ইভাপোরেট করে দেবে। তো মুনের হিটটা এতটা হিট এনাফ যে সেটা জলটাকে ফুলিয়ে দেবে, বাট সে এতটা হিট নয় যে ইভাপোরেট করে দেবে। তিনি এই টাইপের একটা কনসেপ্ট দিয়েছিলেন। আর তিনি বলেছিলেন যে এই স্প্রিং টাইড, নিপ টাইড এগুলো তিনি খুব ক্লোজলি অবজার্ভ করেছিলেন এবং বলেছিলেন যে মুনের এই যে রোটেশন আছে, মুনের রোটেশনের উপর ডিপেন্ড করে এই টাইডগুলো ডিপেন্ড করে অনেকখানি। তিনি এই ব্যাপারে ইনফরমেশান দিয়েছিলেন, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা। পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব। আর কোনো সাজেশান থাকলে তোমরা দিতে পারো। ধন্যবাদ।